যে একটা টান টান উৎকণ্ঠা তৈরি হলো দেশ জুড়ে, যে সরকার আর বিএনপি যদি মুখোমুখি দাঁড়িয়ে যায়, বিএনপি যদি বাধ্য হয় আপনার রাস্তার কর্মসূচি দিতে, তখন এই সরকারের যে জনবল, তাদের সমর্থন, তাদের যে পুলিশ বা প্রশাসনিক সহায়তা, সব মিলিয়ে বিএনপির মতো শক্তিকে মোকাবেলা করবার সামর্থ্য এদের নাই বলে অনেকে মনে করে। তার থেকে বড় কথা হলো গণ অভ্যুত্থানের পক্ষের সব শক্তির সমর্থন পুষ্ট সরকার, তাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডারদের মধ্যে অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি তারা মুখোমুখি দাঁড়িয়ে গেলে পরিস্থিতি কী হবে? এক পর্যায়ে গিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা না পেরে পদত্যাগ করে বসতে পারে, সেটা নতুন সংকট তৈরি করবে। নতুন অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে হবে আবার সমঝোতা, অথবা এই সুযোগে অন্য কারো হাতে ক্ষমতা চলে যায় কিনা, সেখানে পরাজিত শক্তির পক্ষের যে আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী বাংলাদেশ নিয়ে পার্শ্ববর্তী দেশ ভারত, তারা তাদের যে আধিপত্য হারিয়েছে বাংলাদেশে, সেই আধিপত্য বিস্তারের জন্য আবার মরিয়া হয়ে ওঠে কিনা, এরকম অনেক ইকুয়েশন কিন্তু আকাশে বাতাসে ঘুরছিল। তার প্রেক্ষিতে একটা সাংঘাতিক অনিশ্চয়তা, একটা উৎকণ্ঠা, কি হবে বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের পথ কতটা দূরে চলে যাবে, বাংলাদেশের বিনিয়োগ যেটা ব্যাহত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, সেটা কবে আবার বিনিয়োগ আসবে, কবে বেকারত্বের এই পরিস্থিতির উন্নতি হবে, কবে দেশে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি ভালো হবে, এরকম নানামুখী উৎকণ্ঠা মানুষকে পেয়ে বসেছিল। তার মধ্যে লন্ডন বৈঠক বাংলাদেশের ইতিহাসে একটা মাইল ফলক সৃষ্টি করলো, যে এদেশে আলোচনার মাধ্যমেও রাজনৈতিক সংকটের সমাধান হয়। আপনারা নিশ্চয়ই মনে আছে যে 1996 সালে কমনওয়েলথ মহাসচিবের বিশেষ দূত স্যার নিনিয়ান আসছিলেন। 1 মাসের বেশি সময় বাংলাদেশে থেকে খালি হাতে ফিরে যেতে হয়েছিল। 2014 নির্বাচনের আগে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি তারানকো সাহেব এসেছিলেন, তিনিও শূন্য হাতে ফিরে যেতে হয়েছিল তাকেও। 2006 সালে নির্বাচনকে কেন্দ্র করে যে সংকট তৈরি হয়েছিল, তখন তৎকালীন বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল দিনের পর দিন বৈঠক করে তারা ফাইল বগলদাবা করে বের হয়ে আসতেন, শেষ পর্যন্ত অশ্বডিম্ব। সেই পরিস্থিতিতে এরকম কোনো নজির পাবেন না যে সংকট সমাধানে আলোচনা বা সংলাপ কার্যকর কোনো ভূমিকা রেখেছে। এই প্রথম বিলেতে 2 জন নেতার হাত মিলালো এবং তারা দেশের প্রতি মমতা রেখে, দেশপ্রেম রেখে, গণতন্ত্রের প্রতি কমিটমেন্ট রেখে এবং খোলা মনে বসলেন এবং চমৎকার একটা স্বস্তি দিলেন দেশের মানুষকে। ঐক্য তৈরি হলো নাকি অনৈক্য তৈরি হলো? সেই অবস্থায় যে ডেটটা নির্ধারণ হলো আনুমানিক ফেব্রুয়ারি, বলছে যে যদি সংস্কার এবং বিচারের অগ্রগতি যথেষ্ট পরিমাণে হয় তাহলে ফেব্রুয়ারিতেও নির্বাচন হতে পারে, এরকম একটা সমঝোতা আসলো। সেই ক্ষেত্রে জামায়াত ইসলাম অবশ্য বলেছে যে বৈঠক নিয়ে তাদের কোনো আপত্তি নেই, তাদের আপত্তি যৌথ বিবৃতি। না, আমি আসছি ওইখানে, সংক্ষেপে বলে ওইখানে আসছি যে ডেট নিয়ে জামায়াত ইসলাম প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণের পরে এপ্রিলকে সমর্থন করলো নির্বাচনের তারিখ হিসেবে। আগে কিন্তু জামায়াত ইসলামেরই প্রস্তাব ছিল রোজার আগে নির্বাচন, ফেব্রুয়ারি। তার মানে এটা তাদের যে পছন্দের ডেট তার মধ্যে একটা। বিএনপি ডিসেম্বরে স্টিক করেছিল, তার অনড় থাকায় কিছু সমালোচনা উঠছিল যে সরকারের সঙ্গে এই অনড় থাকার কারণে দূরত্ব তৈরি হয়েছে। তারা দেশের প্রতি, মানুষের প্রতি যে তাদের যে কমিটমেন্ট, সেইখান থেকে তারা কিছুটা ছাড় দিয়ে ফেব্রুয়ারিতে গেছে, তারাও উইন করলো। জামায়াত ইসলাম তাদের ডেটে উইন করলো। এনসিপি ডেট নিয়ে রিজিড ওরকম বক্তব্য দেয় নাই, সবসময় বলেছে সংস্কার এবং বিচার নিয়ে। এইখানে নির্বাচনের প্রশ্নে কিন্তু প্রিরিকুইজিট হিসেবে রেখে দেওয়া হলো সংস্কার এবং বিচারের অগ্রগতিকে। সুতরাং এখানে এনসিপিকেও ইগনোর করা হয়নি। এবং সমমনা যেই দল, এই যে বাংলাদেশ এলটিপি বা অন্যান্য যারা আছে, নাগরিক ঐক্য, গণ অধিকার, গণসংহতি, প্রত্যেকেরই তো এতে পজিটিভ ইম্পালস দেখছি। সুতরাং সেইখানে ডেট নিয়ে যেহেতু আপত্তি নেই, শুধুমাত্র আপত্তির যৌথ বিবৃতি। এখন যৌথ বিবৃতি যদি সেদিন না হতো, তাহলে দেশের মধ্যে যে উৎকণ্ঠা, রাজনৈতিক বিভাজন, রাজনৈতিক সংকট যেদিকে যাচ্ছিল, সেটা কি ঠেকানো যেত? ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের মাঝখানের এই যৌথ বিবৃতিটা বাংলাদেশে যে সমগ্র জনগোষ্ঠীর মধ্যে একটা স্বস্তি দিয়েছে, এই অ্যাচিভমেন্টটা কি যৌথ বিবৃতি ছাড়া হতে পারত? সেটা যদি জামায়াত ইসলাম মনে করে হতে পারত, তাহলে সেই ফর্মুলা তারা দিত।
সুতরাং বাংলাদেশে এটা অনস্বীকার্য যে রাজনৈতিক শক্তি হিসেবে বিএনপিকে কাউন্ট না করে এই সরকারের তাদের কার্যক্রম এগিয়ে নেওয়া খুব কঠিন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। যে একটা টান উৎকণ্ঠা তৈরি হলো দেশ জুড়ে যে সরকার আর বিএনপি যদি মুখোমুখি দাঁড়িয়ে যায়, বিএনপি যদি বাধ্য হয় আপনার রাস্তার কর্মসূচি দিতে, তখন এই সরকারের যে জনবল, তাদের সমর্থন, তাদের যে পুলিশ বা প্রশাসনিক সহায়তা সব মিলিয়ে বিএনপির মতো শক্তিকে মোকাবেলা করবার সামর্থ্য এদের নাই বলে অনেকে মনে করে। তার থেকে বড় কথা হলো গণ অভ্যুত্থানের পক্ষের সব শক্তির সমর্থন পুষ্ট সরকার, তাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডারদের মধ্যে অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি তারা মুখোমুখি দাঁড়িয়ে গেলে পরিস্থিতি কী হবে? এক পর্যায়ে গিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা না পেরে পদত্যাগ করে বসতে পারে, সেটা নতুন সংকট তৈরি করবে। নতুন অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে হবে আবার সমঝোতা, অথবা এই সুযোগে অন্য কারো হাতে ক্ষমতা চলে যায় কিনা, সেখানে পরাজিত শক্তির পক্ষের যে আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী বাংলাদেশ নিয়ে পার্শ্ববর্তী দেশ ভারত, তারা তাদের যে আধিপত্য হারিয়েছে বাংলাদেশে, সেই আধিপত্য বিস্তারের জন্য আবার মরিয়া হয়ে ওঠে কিনা, এরকম অনেক ইকুয়েশন কিন্তু আকাশে বাতাসে ঘুরছিল। তার প্রেক্ষিতে একটা সাংঘাতিক অনিশ্চয়তা, একটা উৎকণ্ঠা, কি হবে বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের পথ কতটা দূরে চলে যাবে, বাংলাদেশের বিনিয়োগ যেটা ব্যাহত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, সেটা কবে আবার বিনিয়োগ আসবে, কবে বেকারত্বের এই পরিস্থিতির উন্নতি হবে, কবে দেশে ব্যবসা বাণিজ্যেরও পরিস্থিতি ভালো হবে, এরকম নানামুখী উৎকণ্ঠা মানুষকে পেয়ে বসেছিল। তার মধ্যে লন্ডন বৈঠক বাংলাদেশের ইতিহাসে একটা মাইলফলক সৃষ্টি করলো যে এদেশে আলোচনার মাধ্যমেও রাজনৈতিক সংকটের সমাধান হয়। আপনারা নিশ্চয়ই মনে আছে যে 1996 সালে কমনওয়েলথ মহাসচিবের বিশেষ দূত স্যার নিনিয়ান আসছিলেন। 1 মাসের বেশি সময় বাংলাদেশে থেকে খালি হাতে ফিরে যেতে হয়েছিল। 2014 নির্বাচনের আগে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি তারানকো সাহেব এসেছিলেন, তিনিও শূন্য হাতে ফিরে যেতে হয়েছিল তাকেও। 2006 সালে নির্বাচনকে কেন্দ্র করে যে সংকট তৈরি হয়েছিল, তখন তৎকালীন বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল দিনের পর দিন বৈঠক করে তারা ফাইল বগলদাবা করে বের হয়ে আসতেন, শেষ পর্যন্ত অশ্বডিম্ব। সেই পরিস্থিতিতে এরকম কোনো নজির পাবেন না যে সংকট সমাধানে আলোচনা বা সংলাপ কার্যকর কোনো ভূমিকা রেখেছে। এই প্রথম বিলেতে 2 জন নেতার হাত মিলালো এবং তারা দেশের প্রতি মমতা রেখে, দেশপ্রেম রেখে, গণতন্ত্রের প্রতি কমিটমেন্ট রেখে এবং খোলা মনে বসলেন এবং চমৎকার একটা স্বস্তি দিলেন দেশের মানুষকে। ঐক্য তৈরি হলো নাকি অনৈক্য তৈরি হলো? সেই অবস্থায় যে ডেটটা নির্ধারণ হলো আনুমানিক ফেব্রুয়ারি, বলছে যে যদি সংস্কার এবং বিচারের অগ্রগতি যথেষ্ট পরিমাণে হয় তাহলে ফেব্রুয়ারিতেও নির্বাচন হতে পারে, এরকম একটা সমঝোতা আসলো। সেই ক্ষেত্রে জামায়াত ইসলাম অবশ্য বলেছে যে বৈঠক নিয়ে তাদের কোনো আপত্তি নেই, তাদের আপত্তি যৌথ বিবৃতি। না আমি আসছি ওইখানে, সংক্ষেপে বলে ওইখানে আসছি যে ডেট নিয়ে জামায়াত ইসলাম প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণের পরে এপ্রিলকে সমর্থন করলো নির্বাচনের তারিখ হিসেবে। আগে কিন্তু জামায়াত ইসলামেরই প্রস্তাব ছিল রোজার আগে নির্বাচন, ফেব্রুয়ারি। তার মানে এটা তাদের যে পছন্দের ডেট তার মধ্যে একটা। বিএনপি ডিসেম্বরে স্টিক করেছিল, তার অনড় থাকায় কিছু সমালোচনা উঠছিল যে সরকারের সঙ্গে এই অনড় থাকার কারণে দূরত্ব তৈরি হয়েছে। তারা দেশের প্রতি, মানুষের প্রতি যে তাদের যে কমিটমেন্ট, সেইখান থেকে তারা কিছুটা ছাড় দিয়ে ফেব্রুয়ারিতে গেছে, তারাও উইন করলো। জামায়াত ইসলাম তাদের ডেটে উইন করলো। এনসিপি ডেট নিয়ে রিজিড এরকম বক্তব্য দেয় নাই, সবসময় বলেছে সংস্কার এবং বিচার নিয়ে। এইখানে নির্বাচনের প্রশ্নে কিন্তু প্রিরিকুইজিট হিসেবে রেখে দেওয়া হলো সংস্কার এবং বিচারের অগ্রগতিকে। সুতরাং এখানে এনসিপিকেও ইগনোর করা হয়নি। এবং সমমনা যেই দল, এই যে বাংলাদেশ এলটিপি বা অন্যান্য যারা আছে, নাগরিক ঐক্য, গণ অধিকার, গণসংহতি, প্রত্যেকেরই তো এতে পজিটিভ ইম্পালস দেখছি। সুতরাং সেইখানে ডেট নিয়ে যেহেতু আপত্তি নেই, শুধুমাত্র আপত্তির যৌথ বিবৃতি। এখন যৌথ বিবৃতি যদি সেদিন না হতো, তাহলে দেশের মধ্যে যে উৎকণ্ঠা, রাজনৈতিক বিভাজন, রাজনৈতিক সংকট যেদিকে যাচ্ছিল, সেটা কি ঠেকানো যেত?
ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের মাঝখানের এই যৌথ বিবৃতিটা বাংলাদেশে যে সমগ্র জনগোষ্ঠীর মধ্যে একটা স্বস্তি দিয়েছে, এই অ্যাচিভমেন্টটা কি যৌথ বিবৃতি ছাড়া হতে পারত? সেটা যদি জামায়াত ইসলাম মনে করে হতে পারত, তাহলে সেই ফর্মুলা তারা দিত। সুতরাং বাংলাদেশে এটা অনস্বীকার্য যে রাজনৈতিক শক্তি হিসেবে বিএনপিকে কাউন্ট না করে এই সরকারের তাদের কার্যক্রম এগিয়ে নেওয়া খুব কঠিন। সুতরাং এই বিবৃতি জামায়াত ইসলাম সহ অন্য সবার উচিত এইটাকে স্বাগত জানিয়ে তাদের চাওয়াটাকেও ইনকর্পোরেট করা, যে হ্যাঁ তবে আমাদেরও এই এই দাবি, এই সংস্কার আছে, সেটা করুক। কিন্তু কেউ যদি কোনো অজুহাতে এইটাকে নিয়ে প্রশ্ন তুলে এই নির্বাচনের ডেট বা সংস্কারকে ব্যাহত করে, তাহলে তারাও কিন্তু মানুষের কাছে প্রশ্নবিদ্ধ।